যুক্তির আকাশে প্রতিবাদী সূর্য, তুমি সাইড তুমি মুগ্ধ, এই স্লোগানে শুরু করছে আমাদের আজকে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এই ছায়া সংসদ। এই ছায়া সংসদে দুটি বিশ্ববিদ্যালয়ের, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা তারা আওয়ামী লীগের রাজনৈতিক ও সামাজিক পরাজয় নিয়ে তাদের শানিত তর্কযুদ্ধে তারা অবতীর্ণ হবে। এই প্রতিযোগিতায় যে 5 জন সম্মানিত বিচারক মণ্ডলী বিচার কার্য সম্পাদন করবেন, এবার তাদের সাথে আমি আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে সম্মানিত বিচারক হিসেবে রয়েছেন জনাব KM মাহমুদ হাসান, টিভি অনুষ্ঠান নির্মাতা, টিভি ব্যক্তিত্ব ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ATN বাংলা। রয়েছেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, লেখক, বিতর্ক সংগঠক ও নাট্যকার। পরবর্তী বিচারক কবি ও সাংবাদিক জাহানা পারভিন, বিশেষ প্রতিনিধি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। এরপরে বিচারক হিসেবে রয়েছেন ডক্টর SM মোর্শেদ, সাবেক বিতার্কিক ও উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ। সর্বশেষ বিচারক ডক্টর তাজুল ইসলাম চৌধুরী তুহিন, অধ্যাপক শেরবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। সম্মানিত বিচারক মণ্ডলী যে সকল বিষয়ের উপর নম্বর প্রদান করবে তা হলো প্রস্তাব, কৌশল, দলীয় অবস্থান ব্যাখ্যা 5, উপস্থাপনা 5, উচ্চারণ বাচন ভঙ্গি 5, তথ্য প্রদান 5, যুক্তি প্রয়োগ 5 এবং পয়েন্ট মোকাবেলা 5, মোট 30 নম্বরের উপরে সম্মানিত বিচারক মণ্ডলী তাদের নম্বর প্রদান করবেন। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আমাদের আজকের এই ছায়া সংসদে বক্তাদের বক্তব্য আলোকে বক্তব্য প্রদান করবার জন্য সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলা একাডেমির সম্মানিত সভাপতি, সমাজ বিশ্লেষক ও রাষ্ট্রচিন্তক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক স্যার। আমরা আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে সবাই জোরে তালি দিয়ে অভিনন্দন জানাতে চাই। আমরা সর্বজন শ্রদ্ধেয় প্রফেসর আবুল কাশেম ফজলুল হক স্যারের বক্তব্য শুনবো আয়োজনের একেবারে শেষে। তবে জানিয়ে রাখি, প্রত্যেক বক্তা বক্তব্য প্রদান করবার জন্য মোট 4 মিনিট সময় পাবে। এক্ষেত্রে 3 মিনিটের সতর্ক সংকেত এবং 4 মিনিটের চূড়ান্ত সংকেত ধ্বনিত হবে। এছাড়া প্রতি দল থেকে দলনেতারা আরও অতিরিক্ত 2 মিনিট সময় পাবে যুক্তি খণ্ডনের জন্য। এক্ষেত্রে 1.5 মিনিটের সতর্ক সংকেত এবং 2 মিনিটের চূড়ান্ত সংকেত ধ্বনিত হবে। শুরু করছি আমাদের আজকের ছায়া সংসদ। আমরা প্রতিযোগিতার বিষয়, সম্মানিত বিচারক মণ্ডলী এবং সম্মানিত প্রধান অতিথি সম্পর্কে জেনেছি। শুরুতে আমি আহ্বান করছি আজকের ছায়া সংসদে মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা HM মেহরাব হাসানকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য মাননীয় সংসদ নেতা। নদীর স্রোত থেমেছে ন্যায়ের ধারা, রক্ত মেখে দাঁড়ায় যারা, তারা কি শাসক সেরা? জুলাই বলে কাঁদিস না, ইতিহাস তো মনে রাখে, ক্ষমতার মসনদ ভেঙে চুরমার, সত্যের কণ্ঠে জাগে। জুলাই বিপ্লবে আমরা দেখেছি আমাদের ছাত্র ভাইদের রক্তের বিনিময়ে আজকে আমাদের সেই দ্বিতীয় বাংলাদেশ, যেই বাংলাদেশে আমাদের মুগ্ধ ভাই নেই, আজকে আমাদের শহীদ সেলিম ভাই নেই। আর আজকে আমাদের এই বিতর্কে বিজিবি ইউনিভার্সিটি অফ ফ্যাশন টেকনোলজি উৎসর্গ করছে আমাদের প্রাণ ইউনিভার্সিটির একজন অন্যতম শিক্ষার্থী, যিনি নিজে শহীদ হয়েছেন এই দেশ বিনিময়ে, শহীদ সেলিম ভাইকে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা জাতির ইতিহাসে কলঙ্কময় অধ্যায়, জুলাই হত্যাকাণ্ড। জুলাই হত্যাকাণ্ড শুধুমাত্র একটি হত্যাকাণ্ড নয়, এটি আমাদের রাষ্ট্র, সমাজ, রাজনীতির উপর গভীর ক্ষত সৃষ্টি করেছে, যার ফলশ্রুতিতে আজকের সংসদের প্রস্তাব, জুলাই হত্যার দায়ে আওয়ামী রাজনৈতিক পরাজয়ের চেয়ে সামাজিক পরাজয় বেশি হয়েছে। প্রস্তাবের শব্দগুলোকে যদি বিশ্লেষণ করি, জুলাই হত্যা মানে জুলাই মাসে সংগঠিত ছাত্র জনতার আন্দোলনে হত্যা, যে হত্যার দায়ে আমরা সকলে জানি স্পষ্টত ফ্যাসিস্ট, স্বৈরাচারী, রক্তচোষা, হত্যাকারী, গণতন্ত্র বিনাশী, মিডিয়া দমনকারী, জনবিচ্ছিন্ন অবৈধ শাসক আওয়ামী লীগ সরকারের। এবং আওয়ামী লীগ রাজনৈতিক পরাজয় বলতে আমরা বোঝাচ্ছি আওয়ামী লীগের এই অবৈধ ক্ষমতা হারানোকে আজকে তাদের ব্যর্থতা এবং সবশেষে তাদের সামাজিক পরাজয়। আওয়ামী লীগের এমন একটি নেক্কারজনক অবস্থায় পৌঁছানো যেখানে তারা সাধারণ জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা হারিয়েছে নৈতিক অবস্থান এবং হারিয়েছে সামাজিক আস্থা। এবং সেই জায়গা থেকে আজকে আমরা সামাজিক পরাজয়কে বেশি বলে যুক্তিযুক্ত করার যে কারণ, সেখানে আমরা 6টি যুক্তিযুক্ত বিষয় উল্লেখ করছি। প্রথমটি হচ্ছে হত্যাকাণ্ডের দায়ে সাধারণ মানুষের আস্থা হারানো, 2 নৈতিক ও সামাজিক গ্রহণযোগ্যতা হারানো, 3 প্রতিদিনের সামাজিক জীবনে নেতা কর্মীদের বর্জন, 4 দলের ভেতরে সামাজিক দ্বন্দ্ব, 5 তরুণ সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং 6 পরিবার ও সামাজিক সম্পর্কের অবনতি। আমরা দেখেছি যে বিগত 16 বছরে এই ফ্যাসিস্ট সরকার কিভাবে গণতন্ত্রকে ধুলা মিশিয়ে দেওয়ার জন্য আজকে আমাদের তরুণ সমাজ থেকে শুরু করে আজকে বিপ্লবীদের মেরে ফেলেছে, যার চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছিল আজকে এই জুলাই হত্যায়। জুলাই হত্যায় আজকে কি হয়নি? আজকে দেখেছি আমরা আয়নাঘর, আজকে আমরা দেখেছি লাশের পর লাশ, আজকে আমরা দেখেছি গণকবর, এবং সেই পর্যায়ে আজকে আমরা দেখেছি যে একদম মাঠ পর্যায়ের
সেই শিশু বাচ্চাটাকে যখন কারফিউ হয় তখন একটি পুলিশের মতো নির্মম লোক সেই বাচ্চাটাকে মাথার মধ্যে গুলি ছুঁড়ে গুলি করে এবং এমনকি তাকে হেলিকপ্টার থেকে ছাদের থেকে গুলি করে। সেই জায়গা থেকে আজকে আমরা সামাজিকভাবে এরকম ফ্যাসিস্ট দলকে কখনোই বাংলাদেশে দেখতে চাই না। এবং আগেই একটা বিষয় আমি উল্লেখ করে দিতে চাই, আজকের এই প্রস্তাবিত বিষয়টি আমরা এ কারণেই যুক্তিযুক্ত বলে মনে করি কেননা পৃথিবী থেকে কখনোই রাজনীতি থেমে থাকবে না, কিন্তু এই রাজনীতিতে যাতে এই ফ্যাসিস্ট কোনো কার্যক্রম, এই হত্যা, এই জুলাই যাতে আজকে না দেখতে হয় এবং সামাজিকভাবে যাতে আজকে আওয়ামী লীগের মতো কাউকে পরাজয় বরণ করতে না হয়, তাতে যাতে আজকে যে দলগুলো রয়েছে জামাত, বিএনপি বা যে কোনো ধরনের, তারা যাতে এখন থেকে সচেতন হয়। আজকে রাজনৈতিক পরাজয়কে আমরা বেশি বলে এই কারণে উপেক্ষা করতে পারি না, কারণ আজকে আমাদের অন্যান্য যে গণতান্ত্রিক দলগুলো আছে তারা বারংবারই বলছে যে আজকে তাদেরকেও সুযোগ দেওয়া হবে। সুযোগ দেওয়া মানে যদি কোনোদিন নির্বাচন হয় তারাও হয়তো এসে দাঁড়াতে পারবে, কিন্তু বুঝতে হবে এই দাঁড়ানোর সক্ষমতা সামাজিকতা ছেড়ে বাংলাদেশে রাখা কি সম্ভব কিনা সেই প্রমাণও আজকে বিরোধী দল থেকে দিতে হবে। তাই আজকে এই প্রস্তাবটি পাশ হওয়ার মাধ্যমে যাতে সামাজিকতার ঐক্য, বাঙালির ঐক্য আজকে ফুটে ওঠে এবং এই ধরনের অরাজ্যকে আমরা আজকে বয়কট করার মতো একটি সক্ষমতা রাখি, এই দাবি জানিয়ে আজকের এই প্রস্তাবটি দাবি হওয়ার যে সুগঠিততা সেটা জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সংসদ নেতা তার প্রস্তাব এবং প্রস্তাবিত আলোকে বক্তব্য প্রদান করবার জন্য। জুলাই হত্যাকাণ্ডের দায় নিয়ে আমরা কথা বলছিলাম, সামাজিকভাবে আওয়ামী লীগ পরাজিত হয়েছে না রাজনৈতিকভাবে, এই নিয়ে আমাদের তর্ক শুরু হয়েছে। এই শানিত তর্কে এবারে আহ্বান করছে আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা সুমাইয়া আক্তারকে তার বক্তব্য প্রদান করবার জন্য। মানে স্পিকার, জুলাই মুগ্ধর সেই পানি লাগবে কারো পানি কিংবা আবু সাইদের সেই বন্দুকের সামনে বীরের মতো বুক পেতে দেওয়া থেকে শুরু করে সমগ্র সেই রক্তাক্ত স্মৃতি কিন্তু মানে স্পিকার আজও আমাদের মনে দাগ কাটে। মানে স্পিকার, এখান থেকে কিন্তু শুধুমাত্র আমরা কিছু মানুষকে হারিয়েছি তাই নয়, আমরা হারিয়েছি কতগুলো পরিবারকে, হারিয়েছি কতগুলো আশাকে, হারিয়েছি কতগুলো স্বপ্নকে। মাননীয় স্পিকার, আজকে যখন সরকারি দল আজকে এই পুরো ঘটনায় সেই খুনি, সেই দুর্নীতিবাজ, সেই চোর সরকারকে যখন তারা শুধুমাত্র এটিকে একটি সামাজিক পরাজয়ের সীমানায় আবদ্ধ করে, ঠিক ওই জায়গাটিতে আমার বিরোধিতা। মাননীয় স্পিকার, আজকে একটু লক্ষ্য করুন, আজকে সরকার তো সামাজিক পরাজয়কে অনেক বড় করে দেখিয়ে গেছেন, কিন্তু মাননীয় স্পিকার একটু লক্ষ্য করুন, আজকে যদি সামাজিক পরাজয়কে আমরা একটা কোনো রোগের সিমটম বা উপসর্গ হিসেবে বিবেচনা করি, তাহলে আপনার কাছে যদি সেই সিমটমকে এত বড় মনে হয়, তাহলে মূল রোগটা আসলে কত বড় একটাবার চিন্তা করে দেখুন। মাননীয় স্পিকার, আজকে আমরা ঠিক সেই মূল রোগ নিয়ে কথা বলতে এসেছি, সেই মূল সমস্যাকে চিহ্নিত করতে এসেছি। আর তাই আমরা বিশ্বাস করি মাননীয় স্পিকার যে এই জুলাই গণহত্যায় আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক পরাজয়টি সবচাইতে বেশি হয়েছে। এখন মাননীয় স্পিকার, প্রশ্ন হতে পারে যে আমরা আসলে কেন বলছি আজকে যে আমাদের এই সরকারের রাজনৈতিক পরাজয়টা বেশি হয়েছে। প্রথমত মাননীয় স্পিকার, দলীয় অভ্যন্তরীণ গণতন্ত্রের অবক্ষয়। এখন মাননীয় স্পিকার, একটি রাজনৈতিক দলের নিজের সমর্থকরাই যদি সমর্থন না করে, একটি রাজনৈতিক দলের কেন্দ্রের সাথে যদি তৃণমূলের কোনো সম্পর্ক না থাকে, এর চাইতে বড় রাজনৈতিক পরাজয় আর কিছু হতে পারে না মাননীয় স্পিকার ওই দলের জন্য। মাননীয় স্পিকার, এরপরে জনসম্পৃক্ততা হারানো, অর্থাৎ এই সম্পূর্ণ জুলাই মাসে বিগত সরকার জনগণের সাথে কোনো সংযোগ স্থাপন করার বদলে উল্টো আরো উস্কানিমূলক বক্তব্য দিয়ে তাদেরকে আরো সম্পৃক্ততা হারিয়েছে তাদের সাথে। মাননীয় স্পিকার, এমনকি মাননীয় স্পিকার, চাক্ষুষ গণহত্যার দায়ে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা হারিয়েছে, অর্থাৎ যাদেরকে যেই সকল রাষ্ট্রদেরকে মৈত্রী রাষ্ট্র হিসেবে তারা চিনত, তারাও কিন্তু এখন পর্যন্ত তাদের হয়ে কোনো কথা বলেনি। মাননীয় স্পিকার, এ থেকেই বোঝা যায় আন্তর্জাতিকভাবে তারা আসলে কতটুকু ভাবে গ্রহণযোগ্যতা হারিয়েছে। এর চাইতে বড় রাজনৈতিক পরাজয় আর কিছু হতে পারে না কোনো দলের জন্য। মাননীয় স্পিকার, তিনি বলে গেলেন যে দলের ভিতর একটা দ্বন্দ্ব, এই জুলাই মাসে দলের ভেতরে একটি দ্বন্দ্ব দেখা গেছে, কিন্তু মাননীয় স্পিকার, আমার সরকার দল হয়তো জানে না একটি রাজনৈতিক দল বা যে কোনো সংগঠনের মধ্যে সবচাইতে বড় যেই নিয়মটি হচ্ছে সেটি নিজের সমর্থকদের সমর্থন করতে হবে, নিজের সমর্থকদেরকে নিয়ে তারপরে এগিয়ে যেতে হবে। এটি তাদের সাংগঠনিক একটা নিয়ম। মাননীয় স্পিকার, এটি যদি ভেঙে যায় এর মানে কিন্তু সরাসরি ভাবে এটি বোঝা যায় যে তাদের আসলে রাজনৈতিক সংগঠনের পরাজয়টি হয়েছে, সামাজিকভাবে পরাজয় হয়নি। মাননীয় স্পিকার, একটু লক্ষ্য করুন, এই যে জুলাই মাসে যখন এই বিবিসি বাংলাতে কিছুদিন আগে নিউজ এসেছে যে যেখানে তৃণমূল কর্মীরা বলছে যে কিরিম খাইলো নেতারা, টাকা পকেটে ঢুকাইলো লাখ লাখ কোটি কোটি টাকা, কিন্তু আমি আজকে 4 মাস ধরে ঘর ছাড়া ঘরে আর যাইতে পারি না। এই যে মাননীয় স্পিকার, এ থেকে বোঝা যায় যে
মানে কেন্দ্রীয় থেকে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেগুলো তৃণমূল পর্যন্ত পৌঁছায়নি। কেন্দ্রের যে নেতারা তারা এখন বিদেশে চলে গেছে মাননীয় স্পিকার, তারা দেশে নাই, অনেকে মানে এখন আটক হয়েছে, কিন্তু তারা কিন্তু একটাবারও সেই যে তৃণমূলের নেতাকর্মী আছে তাদের কথা একটাবার চিন্তা করেনি, যেহেতু তাদের নিজেদের মধ্যে যে কোন্দলটা আছে সেটা এত পরিষ্কারভাবে দেখা গেছে, এ থেকেই প্রমাণিত যে রাজনৈতিক দলটি এই জায়গাতেই পরাজিত হয়েছে। মাননীয় স্পিকার, এরপরে লক্ষ্য করুন, আমরা যদি একটু এই জুলাই নিয়ে কথা বলি তাহলে একটু পিছনে তাকাতে হয়। পিছনে কবে থেকে? সেই 8 তারিখ থেকে ধরুন আমরা শুরু করি, যে বাংলা ব্লকেটের থেকে শুরু করা যায়। বাংলা ব্লকেট যখন হলো, সমগ্র রাজধানীতে শিক্ষার্থীরা রাস্তায় নেমে গেছে, তখন ওই মুহূর্তে শেখ হাসিনা বলেন যে এই কোটা নিয়ে যত যা আছে সবকিছু নিষ্পত্তি করবে উচ্চ আদালত। এখন এখানে আমার আসলে কিছু বলার নাই, তিনি এই কথাটি বলেছেন। কিন্তু মাননীয় স্পিকার, আমরা তো জানি শেখ হাসিনা এমন একজন পাওয়ারফুল ব্যক্তি ছিলেন যিনি আসলে তার দালালদেরকে ছাড়া উচ্চ পদে কাউকে বসান নাই মাননীয় স্পিকার। তাহলে তিনি কিন্তু চাইলেই সেই রায়টা আরো দ্রুততার সাথে দিতে পারতেন, কিন্তু তিনি তা না দিয়ে যখন সেটি তিনি এক্সটেন্ড করেছেন তখনই কিন্তু আসলে জনসম্পৃক্ততা তিনি সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেছেন। আজকে আপনাকে প্রমাণ করতে হবে যে আজকের বিতর্কে যদি আপনি জিততে চান, আজকে সংসদে যদি প্রমাণ করাতে চান, তাহলে আপনাকে দেখাতে হবে যে এই জুলাই গণহত্যায় আওয়ামী লীগ সরকারের কোনো রাজনৈতিক পরাজয় হয়নি। এটি যদি আপনি আজকে প্রমাণ করতে পারেন তাহলে আমি মেনে নিব সামাজিক পরাজয় হয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আজকের ছায়া সংসদের মাননীয় ছায়ামন্ত্রী সৈয়দ উম্মুল ওয়ারাকে তার বক্তব্য প্রদান করবার জন্য। স্পিকার, আজকে আমরা এমন একটা স্বৈরাচারী ফ্যাসিস্ট দলের কথা বলছি যার নেত্রীর ছবিকে ঘৃণা স্তম্ভ বলে আমরা মিনারে দাঁড়া করায় রাখছি। এই জিনিসটা আমরা দেখতে পেরেছি, মানুষের কোন রকমের সামাজিকভাবে সে পরাজিত হলে তার ছবিকে ঘৃণা স্তম্ভ হিসাবে ব্যবহার করা হয়। স্পিকার, দেখেন, একটা রাজনৈতিক দল জানেই সে হচ্ছে রাজনৈতিকভাবে পরাজিত, এই কারণে তাকে আজকে ভোট চুরি করতে হয় রাতের আধারে, এই কারণে তাকে আজকে করতে হয় মিডিয়ার গণতন্ত্র যেটা আছে সব ধ্বংস করে দিতে হয়। এই দলটা নতুন করে রাজনৈতিক পরাজয় নিয়ে আজকে এখানে বলার কথা নেই, কিন্তু জুলাই হত্যার দায় যখন আমরা পুনরায় এই ব্যাপারে কথা বলতে যাই তখন আমাদের দেখতে হয় আসলে কোনখান থেকে এটা উত্থাপিত হয়েছে, রাজনৈতিকভাবে না সামাজিকভাবে। আপনি যদি আন্দোলনকে অস্বীকার করে যান, সামাজিক হত্যার দায় এটাকে অস্বীকার করা হবে। আপনার এই জুলাই অভ্যুত্থান বা ৭১ বলেন সবটুকুই বেসিকলি সামাজিকভাবে উত্থাপিত হয়েছে। আপনি যখন ৭১ বা ২৪ যে কোনো জায়গায় ফিরে যান স্পিকার, দেখেন তাদের যখন এই মনোভাবগুলো, তাদের গঠিত ন্যারেটিভ যখন ফেল করে সমাজে তখন এটা প্রতিষ্ঠিত হয় না। সমাজে যখন মানুষ আওয়ামী লীগকে পরিপূর্ণভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এটা বলতে শিখে, এই সামাজিক মর্যাদাটা আমরা এখানেই দেখতে পাই। আওয়ামী লীগ সামাজিকভাবে সম্পূর্ণ বয়কট এবং বাঞ্ছিত একটি দল। স্পিকার, এবার দেখেন আপনি যে সামাজিক পরাজয়ের কথা বলছেন, সমাজ থেকে বয়কট হবার কথা বলছেন, এর পেছনে কি আপনি সরাসরিভাবে রাজনৈতিকভাবে তাদের পরাজয়কে দেখতে পাচ্ছেন না? এই যে এখন আসি, একটা দল ইতিমধ্যে নিষিদ্ধ হয়নি, কিন্তু মানুষের মধ্যে আপনি যদি রাজনৈতিক পরাজয় বলতে পারেন তাদেরকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করে দেখিয়ে যেতে হবে। আপনি যদি আমি প্রশ্ন করেছি সামাজিকভাবে বয়কট হওয়ার পেছনে তাদের কারণটা আসলে কি? কি কারণে তারা এটা সামাজিকভাবে গ্রহণযোগ্য না? কেন এই কারণে গ্রহণযোগ্য না মানে আপনি কি মনে করেন যে দুর্নীতি ও জনমানুষের মনে জুলাই হত্যার দায়, জনমানুষের মনে জুলাই হত্যার দায় তারা যে গভীর ক্ষত সৃষ্টি করেছে, ঘৃণার উদ্বেগ করেছে, আজকে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে তাদের জন্য যে ঘৃণার পাত্র হিসাবে আওয়ামী লীগকে ঘৃণিত হিসাবে দেখতে পাচ্ছি, এইটাই মূলত আজকের এই সংসদের বিবেচ্য বিষয়। এই জয়টা আজকে আওয়ামী লীগের জন্য, পরাজয়টা আওয়ামী লীগের জন্য আজকে কত বড় স্টেক হোল্ডার আজকে এই সংসদে, এটাই প্রধান বিষয়, মুখ্য বিষয়। দেখেন, আপনি যখন বলতে চান যে হত্যাকাণ্ডের দায় অস্বীকার করে যান বা এই জিনিসগুলো অস্বীকার করে যান, মানুষ আপনাকে সামাজিকভাবে কোনো স্বীকৃতি দেয় না, মানুষ আপনাকে আপনার দলকে গ্রহণযোগ্য মনে করে না। কেন? কারণ দেখেন, জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্থা শারমিন সমকালকে বলেন আওয়ামী লীগ যদি সামাজিকভাবে ফিরতে চায় গণহত্যা স্বীকার করে ক্ষমা চাইতে হবে। দেখুন, সামাজিকভাবে, এই কথাটা আপনার বুঝতে হবে কেন সামাজিকভাবে বলেছে, রাজনৈতিকভাবে না। কারণ একটা দল দেখতে পাচ্ছে ইতিমধ্যে তারা রাজনৈতিকভাবে ফেরার পায়তারা করছে, কিন্তু সেটাও কেন সফল হচ্ছে না? কারণ তাদের সামাজিক গ্রহণযোগ্যতাই নেই, মানুষ তাদেরকে চায় না, তাদের দলীয় কর্মীকে মানুষ থুতু দেয়, ছিচি ঢালে, তার স্মৃতিস্তম্ভ করে সেখানে জুতা নিক্ষেপ করা হয়। তাহলে আপনি বলেন সেই দলটাকে আপনি কিভাবে দেখতে চান রাজনৈতিকভাবে, যখন তার সামাজিক গ্রহণযোগ্যতাই কোনোভাবে নেই? এই দল
দলটা সমাজ থেকে বিচ্ছিন্ন, এটা আর সমাজের মানুষের হৃদয়ের থেকে উঠে গিয়েছে, ঘৃণার চোখে অবজ্ঞার চোখে সকলে। এখন দেখেন, আপনি একটা নর্মাল গালি দিলেও সেখানে আপনি বলেন কিরে তুই মানুষটাকে আওয়ামী লীগ, তার মানে মানুষের মনে কি পরিমাণে এটা। আপনি যখন একজনের খারাপ কাজকে বলতে চান, খারাপ কাজকে আপনি তখন এভাবে ট্যাগিং করা শুরু করেন যে আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের দোসর। তার মানে আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের দোসর যখন একটা গালি হিসাবে পরিণত হয়, সামাজিকভাবে আপনি কতটা ঘৃণার অবস্থানে। এই মানুষটা রাজনৈতিকভাবে ফিরতে চাইলেও সামাজিকভাবে কোনোদিন ফিরে আসতে পারবে না। একটা রাজনৈতিক দলকে এস্টাবলিশ হওয়ার জন্য এই কারণে দরকার সামাজিক গ্রহণযোগ্যতা। তাই আজকে বলবো, সেই জুলাই গণহত্যার মাধ্যমে আজকে সামাজিকভাবে আওয়ামী লীগ যে পরাজিত হয়েছে সেটা অক্ষতপূরণীয়। রাজনৈতিকভাবে তারা ফিরতে চাইলেও সমাজের মানুষের কাছে তারা কোনোভাবেই গ্রহণযোগ্য না। ধন্যবাদ স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এই পর্যায়ে আমরা বক্তব্য শুনবো আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলনেতা আয়েশা সিদ্দিকার কাছ থেকে তার বক্তব্য। জুলাইয়ের রক্তাক্ত অধ্যায় শুধু একটি ঘটনা নয়, এটি ছিল একটি নৃশংস ষড়যন্ত্র, ক্ষমতা দখলের রাজনীতির পবিত্র মঞ্চে ছুরিকাঘাত। আজ কেউ যদি বলে এটি রাজনীতির চেয়ে সমাজের বড় পরাজয়, আমি বলতে বাধ্য হব না। আমাদের রাজনীতি যদি সৎ হতো, আমাদের নেতৃত্ব যদি ঐক্যবদ্ধ থাকতো, তবে এমন ভয়ঙ্কর অধ্যায়ের জন্মই হতো না। আমরা আজ বিদ্রোহ ঘোষণা করছি সেই ভ্রান্তির বিরুদ্ধে যা সমাজকে দায়ী করতে চায়। এই রক্ত শুধুমাত্র একজন ব্যক্তির নয়, এটি ছিল একটি দলের স্বপ্নের মৃত্যু, একটি আদর্শের হত্যাকাণ্ড। বলি এটি রাজনীতির পরাজয়, এটি সমাজের নয়। আমরা এই দায় মেনে নেব না, আমরা এই সত্যকে বিকৃত হতে দেব না। তাই মাননীয় স্পিকার, আমি আমার দলীয় নেতাদের সাথে তাল মিলিয়ে বলতে চাই, জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়ের চেয়ে সামাজিক পরাজয় বেশি হয়েছে, এটি সম্পূর্ণ মিথ্যে। মাননীয় স্পিকার, যুক্তিসঙ্গত কারণে আমি এর বিরুদ্ধে অবস্থান করছি। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, উপমহাদেশের সবচেয়ে প্রাচীন দল হচ্ছে আওয়ামী লীগ। 1970-এর নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যখন নির্বাচন অনুষ্ঠিত হয়, তখন বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা হস্তান্তর না করার কারণে বাংলাদেশের সূচনা হয়, মাননীয় স্পিকার, মুক্তিযুদ্ধের সূচনা হয়। ঠিক সেই দলটি স্বাধীনতার 53 বছর পর 15 বছরের কলঙ্কময় শাসনামলের কারণে আজকে সম্পূর্ণ রাজনৈতিকভাবে ব্যর্থ, এবং তার প্রতিফলন হচ্ছে জুলাইয়ের গণঅভ্যুত্থান। মাননীয় স্পিকার, আমরা যদি জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে কথা বলি, তাহলে দেখতে পাবো 12 জুলাইয়ের দিকে যে আন্দোলন ছিল শিক্ষার্থীদের অধিকার আন্দোলন, পুলিশি বাধা প্রদান এবং হস্তক্ষেপের কারণে সেই আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক আন্দোলনে রূপ নেয়। মাননীয় স্পিকার, শিক্ষার্থীদের অধিকার আন্দোলনের জের ধরে যখন দেশ অস্থিতিশীল, যখন দেশে চলছে সংগ্রাম, মাননীয় স্পিকার, ঠিক সেই সময়ে হাসিনা সরকার ব্যস্ত চীন সফরে। মাননীয় স্পিকার, হাসিনা সরকারের এই নিশ্চুপ ভূমিকায় প্রমাণ করে দেয়, মাননীয় স্পিকার, তখন তারা রাজনৈতিকভাবে কত ব্যর্থ ছিল। মাননীয় স্পিকার, আমরা যদি জুলাই আন্দোলনের প্রেক্ষাপট ধরে একটি পত্রিকার হেডলাইন নিয়ে কথা বলি, তাহলে মাননীয় স্পিকার আমরা দেখতে পাবো 13 জুলাই 730 কোটি টাকা ব্যয়ের পরেও ঢাকা যখন পানিতে হাবুডুবু খায়, কিংবা আন্দোলনে যখন উত্তপ্ত ঢাকা, ঠিক তখনই আওয়ামী লীগের নিশ্চুপ ভূমিকায় প্রমাণ করে দেয় তাদের রাজনৈতিক ব্যর্থতা। মাননীয় স্পিকার, 14 জুলাই হাসিনা সরকার চীন সফরের পর বাজেট পেতে ব্যর্থ হয়। কেন ব্যর্থ হয় মাননীয় স্পিকার? কারণ চীন সরকার ততদিন আঁচ করতে পেরেছিলেন হাসিনা সরকারের রাজনৈতিক অবস্থানটা বাংলাদেশে ততদিনে কোথায় চলে গিয়েছে। মাননীয় স্পিকার, এটা হাসিনা সরকারের কিংবা আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক ব্যর্থতার অন্যতম একটি কারণ। মাননীয় স্পিকার, প্রথম আলোর জরিপ অনুযায়ী 2023 সালের 30 জুন দেশের রিজার্ভ ছিল 3120 কোটি টাকা। 2024 সালের 30 জুন সেই রিজার্ভ গিয়ে দাঁড়িয়েছে 2178 কোটি টাকায়। নিত্যপণ্যের বাজারে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, আলুর দাম যখন চড়া এবং নাগাল ছাড়া কাঁচামরিচের দাম যখন 400 থেকে 500 টাকা কেজি, মাননীয় স্পিকার, তখন আমাদের তৎকালীন দেশনেত্রী শেখ হাসিনা কি বলেছিলেন? বঙ্গভবনে আমরা কিন্তু কাঁচামরিচ খাই না। মাননীয় স্পিকার, দ্রব্যমূল্যের বাজার যখন নাগাল, মাননীয় স্পিকার, তখন আমরা কি পেয়েছি? আমরা বিভিন্ন ধরনের রেসিপি পেয়েছি, যেমন কুমড়ো দিয়ে বেগুনি কিংবা কাঁঠালের বার্গার। মাননীয় স্পিকার, একটি রাজনৈতিক দলের অর্থনৈতিক ব্যর্থতা কিংবা একটি রাজনৈতিক দলের রাজনৈতিক ব্যর্থতা প্রমাণ করার জন্য হয়তো এর চেয়ে প্রহসনমূলক নাটক আর হতে পারে না। মাননীয় স্পিকার, আমি আজকে এই কথাটি বলে যেতে চাই, যেন কোনোভাবে এই সংসদে এই প্রস্তাবটি গৃহীত না হয়, তার জোর দাবি জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। মাননীয় স্পিকার, ধন্যবাদ।
এই পর্যায়ে আমি আহ্বান করছি আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় সদস্য সরকারি দলের মোহাম্মদ রুকনুজ্জামান রুকনকে তার বক্তব্য প্রদান করবার জন্য। পৃথিবীতে থেকে অনেক ইতিহাস মুছে যেতে দেখেছি এবং মুছে গিয়েছে, কিন্তু একমাত্র বাংলাদেশের মানুষই দেখিয়েছে কিভাবে আওয়ামী লীগের দোসরদের এই ইতিহাসকে, এই ঘৃণিত ইতিহাসকে মুছে দেওয়া যায়। তার উদাহরণস্বরূপ আমি বলবো বিভিন্ন সেতু কিংবা রাস্তার সামনে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম সহ যে ফলকগুলো ছিল, এখন গেলে দেখবেন সেই ফলকগুলো নেই। কোথায় সে পদ্মা সেতু গর্ব, কোথায় সে মেট্রো রেলের গর্ব, সেই গর্ব আর এখন নেই। এখন আমি বিজ্ঞ প্রতিপক্ষ, আজকে আমি দেখিয়ে দিয়ে যাব আপনাদের যে যুক্তিগুলো ছিল সেগুলো প্রতিটা ভুল এবং কেন আপনাদের যুক্তিগুলো আজকে গৃহীত নয় সেই বিষয়টি আমি সম্পূর্ণভাবে বলে দিয়ে যাব। সর্বপ্রথম যে কথাটি বলবো যে আপনাদের প্রথম বক্তা এসে কি বললো যে তৃণমূল নেতারা ঘরে যেতে পারছে না। আপনার কাছে আমার প্রশ্ন, কেন তারা ঘরে যেতে পারছে না, কেন তারা সমাজে গৃহীত নয়, এই প্রশ্নটার উত্তর আপনি দিয়ে যাবেন। তার পরবর্তীতে আপনারা একটি প্রশ্ন করলেন যে কোনো রাজনৈতিক পরাজয় হয়নি, এটা আমাদেরকে দেখিয়ে যেতে হবে। আমরা কখনোই বলিনি যে কোনো ধরনের রাজনৈতিক পরাজয় হয়নি, আমরা বলছি রাজনৈতিক পরাজয়ের চেয়ে সামাজিক পরাজয়টাই বেশি হয়েছে। তারপর এর পরবর্তীতে উনি যে সমস্ত কথা বললেন যে সংসদে কি কি হয়, কাকে সংসদে গৃহীত অবস্থায় রাখা হয়, এবং আলটিমেটলি উনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের যে হিস্টোরিটা আছে সেই হিস্টোরিটা উনি রিপিট করলেন, মানে তারা কি কি করেছেন এই সমস্ত বিষয় তারা উল্লেখ করে গিয়েছেন। তারপর দেখেন ওনাদের দ্বিতীয় ব্যক্তি এসে বললো যে আমরা নাকি বলছি যে বাংলাদেশ আওয়ামী লীগ আবার এসে তাদের আবার নির্বাচনে এসে সুযোগ আছে আবার জয়ী হওয়ার, এর জন্য আমরা বলছি যে তাদের কোনো রাজনৈতিক পরাজয় হয়নি। কিন্তু এখানে আপনাকে বুঝতে হবে সামাজিক পরাজয় রাজনৈতিক পরাজয়কে দীর্ঘস্থায়ী করবে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। কিভাবে বুঝতে হবে আপনাকে দেখাচ্ছি। আজ যখন হাজার হাজার মানুষ শহীদ হলো এই জুলাই গণহত্যার মধ্যে, কত মা সন্তান হারালো, কত সন্তান তাদের বাবা হারালো। আমাদের শহীদ সেলিম ভাই তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে তার বাবাকে হারিয়েছে। এই যে ইফেক্টগুলো আছে, এই যে মানুষের মাইন্ডে এই কথাগুলো চলে গিয়েছে, আপনাকে বুঝতে হবে যে এই কথাগুলো তাদের মন থেকে কোনোদিনও যাবে না। তারপর আরেকটি বিষয়ে আসবো যে ব্যবসা প্রতিষ্ঠান, এই যে বিবিসি নিউজের এই রিপোর্টটিতে আপনি দেখতে পারবেন যে কিভাবে এই জুলাই গণহত্যার পরবর্তী সময়ে আওয়ামী লীগের দোসরদের বিভিন্ন প্রতিষ্ঠানে কিভাবে হামলা চালানো হয়েছে, এখানে তাদের আর্থিকভাবে অনেক ক্ষতি হয়েছে। এখন দেখুন এইখানে যখন তাদের প্রতিষ্ঠানে হামলালো তখন নানা জায়গায় নানা মানুষ বেকার হয়ে গেল। এই যে মানুষগুলো বেকার হলো এর দায় কে নেবে? এর দায় কে নিতে হবে ফ্যাসিস্ট সরকারকে, যাদের এই জুলাই গণহত্যার কারণে মানুষগুলো খেপে গিয়েছে, আমাদের মধ্যে ক্ষোভ জন্মেছে, সামাজিকভাবে তাদের পরাজয় হয়েছে এবং এর কারণে কিন্তু আলটিমেটলি কি হয়েছে, তাদের সামাজিক পরাজয় ঘটেছে। তারপর আরেকটি কথা বলবো যে ওনারা বললেন যে দলের অভ্যন্তরে গণতন্ত্র নেই বা কিংবা দলের যে মানুষগুলো আছে তারা ঠিকমতো কথা বলতে পারছে না, তাদের মত প্রকাশ করতে পারছে না। এখন আপনাকে বুঝতে হবে যে কেন তারা মত প্রকাশ করতে পারছে না, কেন তারা কথা বলতে পারছে না। এখানে কথা হলো যে দেখুন, আপনি সমাজে গৃহীত নন, আপনাকে কোথায় ডাকা হচ্ছে না। আগে যেখানে আপনার সমাজে একটা স্ট্যাটাস ছিল, আপনার সমাজে বিভিন্ন অনুষ্ঠান দিতে ডাকা হতো, অতিথি প্রধান অতিথি পর্যন্ত ডাকা হতো, এখন আপনাকে ডাকা হচ্ছে না কিংবা আপনি নিজে যাচ্ছেন না। তারপর আরেকটি কথা বলবো যে দেখুন, ধরেন আমি একজন আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক ছিলাম, কিন্তু আমি এখন পালিয়ে গেছি, কিন্তু আমার পরিবার রাজনীতির সাথে জড়িত ছিল না, এই কারণে এখন আমার বোনের বিয়ে হচ্ছে না। এটা কি রাজনৈতিক পরাজয় নাকি এটা সামাজিক পরাজয়? এটার উত্তর দিয়ে যেতে হবে। আমাদের যে বার্ডেনটা ছিল যে আপনারা যদি মনে করেন যে রাজনৈতিক পরাজয় বেশি হয়েছে, তাহলে আমি আবার বলছি আমার প্রথম বক্তার কথা, আপনাকে দেখাতে হবে কিভাবে আওয়ামী লীগের দোসররা সমাজে টিকে থাকবে, কিভাবে এই হত্যার দায় তারা মোচন করবে, কিভাবে নিজ এলাকায় তারা থাকার সহিচ্ছা পোষণ করবে। এই প্রস্তাবটি আজ যেন এই সংসদে গৃহীত হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। এরপর যে আমরা বক্তব্য শুনবো আমাদের আজকের ছায়া সংসদের মাননীয় বিরোধী সদস্য মোহাম্মদ সাইফ সিয়ামের কাছ থেকে। আজকের এই সংসদে আমাদের প্রধানমন্ত্রী যে বিষয়টি উত্থাপিত করলেন, তাদের পক্ষ থেকে যেই সকল যুক্তি আসলো তার মধ্যে রইল কি অবৈধ ক্ষমতা হারানো। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, এই যে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, তারা ক্ষমতায় আসার পর থেকে হত্যা প্র্যাকটিসিং যে একটা ব্যাপারটি রাজনীতিতে, সেটি তারাই শুরু করে 2009 সালের পর থেকে। 2012-তে দেখেছি আমরা, 2013-তে দেখেছি,
আজ হেফাজত ইসলামের উপর শাপলা চত্বরে যেই হামলাটা হয়েছে সেটি দেখেছি, তখনও কিন্তু মানুষের মনে তাদের জন্য সামাজিকভাবে পরাজয় হয়েছে, সামাজিকভাবে অবনতির সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের বিপক্ষে। কিন্তু কখনোই এই হত্যাকাণ্ডগুলো চালিয়েছে, কখনোই তাদের অবৈধ যে ক্ষমতা হারানো সেটি হয়নি। সেটি হয়েছে কবে? এই জুলাইয়ের গণহত্যা বা হত্যাকাণ্ড ঘটানোর পরে। এরপরে আসে গ্রহণযোগ্যতা। মানে স্পিকার লক্ষ্য করুন, এই যে সামাজিকভাবে তারা বলছে সামাজিকভাবে গ্রহণযোগ্যতা হারানো। মানে স্পিকার যখন সে আবরার ফাহাদকে হত্যা করলো, আবরার ফাহাদকে হত্যার পিছনেও ছিল এই আওয়ামী লীগেরই দোসররা, তাহলে তখন তাকে সামাজিকভাবে একটি অবিচ্ছিন্ন অংশে চলে গিয়েছিল, তারা পরাজয়ের একটি শিকার হয়েছিল। তারপরে কি হলো? কয়েকদিন পরে সবাই ভুলে গিয়ে জয় বাংলা কনসার্টে গিয়ে নাচানাচি করলো। তাহলে আমরা কি বলতে পারি? এই যে সামাজিক পরাজয়টা খুব সহজেই ওভারকাম করে তারা চলে এসেছে প্রতিবার। কিন্তু এই যে জুলাইয়ের গণহত্যাটা যখন হলো, তখন তারা আর সেটি থেকে উঠে আসতে পারেনি। 30শে জুলাই সরকারের অক্ষমতা এমন পর্যায়ে পৌঁছে যায় যে তারা আন্দোলনকারীদের জামাত শিবির বলে দোষ চাপাতে শুরু করে। মানে স্পিকার লক্ষ্য করুন, সাধারণ শিক্ষার্থীদের জামাত শিবির বলেই দোষ চাপাতে শুরু করে। কিন্তু সেই দিনই ডিএমপির থেকে তথ্য জানিয়ে দেয় গ্রেপ্তার হওয়া 87% শিক্ষার্থীর কোনো রাজনৈতিক পরিচয় ছিল না। স্পিকার যখন একটি দলের রাজনৈতিক কাঠামো এতটা বাজেভাবেই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, যখন তারা পাগল হয়ে যায়, তখনই তারা অন্যের উপর দোষ চাপাতে শুরু করে। মানে স্পিকার 16 বছর তখন তারা ক্ষমতায় থাকতে কি না করলো। তারা 16 বছরের কিশোরকে গণতন্ত্রের শত্রু বলে কারাগারে প্রেরণ করলো। মানে স্পিকার আবু সাঈদ, এরপরে আসে 31শে জুলাই। 31শে জুলাই কি হলো? আবু সাঈদের হত্যা মামলায় একটি কিশোরকে গ্রেপ্তার করা হলো, আদালতে প্রেরণ করা হলো। হ্যাঁ মানে স্পিকার, এটি ওই আবু সাঈদ যার হত্যা দেখেছে পুরো বিশ্ব, কেঁদেছে পুরো বিশ্ব। সেই আবু সাঈদের হত্যায় যখন আমরা দেখেছি নিরস্ত্র আবু সাঈদ দাঁড়িয়েছিল এভাবে বুক পেতে, তখন কিভাবে গুলি করে হত্যা করা হয়েছিল তাকে, সেটাকে ঘুরাবার জন্যই একটি কিশোরকে পর্যন্ত গ্রেপ্তার করে, যেটাই হচ্ছে তাদের রাজনৈতিক পরাজয়। মানে স্পিকার 6 আগস্টের পরিবর্তে যখন 5 আগস্ট লং মার্চ টু ঢাকা ডাকা হলো, তখন এই 5 আগস্ট দুপুর 2টায় দেখা গেল গণভবনের পেছনের দরজা দিয়ে বাঁ হাতে শাড়ির কুচি ধরে যখন কাপুরুষের মতো পালিয়ে যায়, তখনই খুনি লীগের রাজনৈতিক পরাজয়ের কফিনের শেষ একটি পোতা হয়ে যায়। মানে স্পিকার এই থেকে আমরা বলতে পারি এই যে কাহিনীটা হলো, তারপরে আর 6 মাস একটি রাজনৈতিক দলের রাজনীতি জানান দেওয়ার জন্য কি করতে হয়? তাদের গঠনগতভাবে সক্রিয় থাকতে হয়, তাদের কর্মকাণ্ড থাকতে হয়। এই যে 6 মাসে তারা কোনো ধরনের কর্মকাণ্ডে জড়িত হতে পারেনি, তারপরেও তারা বলছে এটি নাকি তাদের রাজনৈতিক পরাজয়। ওই রকম ভাবে হয়নি। তারা হত্যাযোগ্য, এই আওয়ামী লীগ যখন হত্যাযোগ্য পূর্ব থেকেই চালিয়ে এসেছে, তখন থেকেই সমাজের মানুষের কাছে ঘৃণিত হয়েছে, কিন্তু কখনোই তাদের ক্ষমতা চলে যায়নি। যেটা গিয়েছে এই যে জুলাইয়ের গণহত্যা, যে জুলাইয়ের হত্যার যে দায়, এই দায়ের ফলেই তাদের রাজনৈতিকভাবে ক্ষমতা চলে গিয়েছে, রাজনৈতিকভাবে ভঙ্গুর হয়েছে। তাই মাননীয় স্পিকার, এটি আজ এখানে প্রমাণিত হলো যে এই জুলাইয়ের হত্যাকাণ্ডের দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয় প্রধানত ঘটেছে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মোহাম্মদ সাইফ সিয়ামকে তার বক্তব্যের জন্য। আমরা 6জন বক্তার বক্তব্য শুনেছি। জুলাই হত্যাকাণ্ডের দায় আওয়ামী লীগ রাজনৈতিকভাবে বেশি পরাজিত হয়েছে না সামাজিকভাবে বেশি পরাজিত হয়েছে, সেই বিষয় নিয়ে আমাদের আজকের ছায়া সংসদে বক্তব্য চলছে। যুক্তি খণ্ডন পর্বে আবারও দুদলের দলনেতাদের বক্তব্য আরও কিছুটা শুনে নিতে চাই, এবং সে কারণে সর্বপ্রথমে আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী নেতা সুমাইয়া আক্তারকে পুনরায় তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, শুরুতেই যুক্তি খণ্ডন করতে চাই মন্ত্রীর কিছু কথায়। আজকে সংসদের মন্ত্রী বলে গিয়েছিলেন নেত্রীর ছবিতে জুতা নিক্ষেপ করা হচ্ছে, তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুন্ডল ভাঙা হচ্ছে। এখন মাননীয় স্পিকার, প্রশ্ন হচ্ছে এটা আসলে কেন হয়েছে? মাননীয় স্পিকার, আমরা যখন দেখি সেই বিগত ফ্যাসিস্ট সরকার বিগত 15 বছর ধরে তার সেই ওই আপনজন হারানোর বেদনা আমার চাইতে কে বোঝে, স্বজন হারানোর কষ্ট আর কে ভালো বোঝে, এটি বুঝাতে চেয়েছেন। কিন্তু মাননীয় স্পিকার, যখন আমার স্বজন হারানোর বেদনা তার বোঝার সময় আসলো, তখন তিনি আর তা বুঝলেন না। মাননীয় স্পিকার, তখন তিনি সেই 2 বছরের শিশুটির সেই কষ্টটি বুঝলেন না, যার বাবাকে তিনি যাত্রাবাড়িতে, যার বাবাকে গুলি করে ঝাঁঝরা করা হয়েছে তার বুকে, সেই কষ্ট তিনি বোঝেননি। তিনি সেই মায়ের খালি বুকের কষ্ট তিনি বুঝতে পারেননি, যেই বা তার সন্তানকে
হারিয়েছে এই জুলাই এই আন্দোলনের সময় মাননীয় স্পিকার। তিনি সেই স্ত্রীর কথা বোঝেননি যে স্ত্রী সদ্য বিবাহিত ছিল, তার স্বামীর নিথর দেহটা ধরে তার সর্বশেষ কথাগুলো বলছে মাননীয় স্পিকার। তার মানে মাননীয় স্পিকার তাকে এগুলো বুঝতে দেয়নি। কি বুঝতে দেয়নি? তাকে এই প্রত্যেকটি স্বজন হারানোর বেদনা বুঝতে দেয়নি মাননীয় স্পিকার। সেই তার নোংরা রাজনৈতিক প্র্যাকটিস মাননীয় স্পিকার, সেই তার নোংরা রাজনৈতিক প্র্যাকটিস, তার রাজনৈতিক দেউলিয়ত্ব তাকে এটি বুঝতে দেয়নি মাননীয় স্পিকার, যার কারণেই কিন্তু তার এই রাজনৈতিক পরাজয়টি হয়েছে। এখন আজকে আপনারা বারবার বলে গেলেন যে সামাজিক পরাজয় হয়েছে, সামাজিকভাবে বয়কট হয়েছে। একটু ভালো করে লক্ষ্য করুন, একটি রাজনৈতিক দল, তারা কোনো সামাজিক দল ছিলেন না, কোনো সামাজিক সংগঠন ছিলেন না, তারা একটি রাজনৈতিক দল ছিলেন। একটি রাজনৈতিক দলের কখন সামাজিক পরাজয়টি হয় এটি আপনাকে প্রথমে বুঝতে হবে। আপনার রাজনৈতিক দলের সামাজিক পরাজয়টি তখনই হয় যখন তারা রাজনৈতিক দল হিসেবে ব্যর্থ হয়। ঠিক মাননীয় স্পিকার, সেই ব্যর্থটাই কিন্তু হয়েছে এই জুলাইয়ের গণহত্যার পরে। সেই আওয়ামী লীগ সেইভাবে ব্যর্থ হয়েছে মাননীয় স্পিকার। এর আগেও তারা অনেক ধরনের হত্যাযজ্ঞ চালিয়েছে, অনেক গুম চালিয়েছে। সামাজিকভাবে পরাজয় বা সামাজিকভাবে ঘৃণিত তার অনেক আগেই হয়ে গেছে। মিডিয়াতে তারা মানুষ কথা বলতে পারেনি, মিডিয়ার মানুষ কথা বলতে পারেনি, আমরা কথা বলতে পারিনি, আমি দাঁড়িয়ে কথা বলতে পারিনি। এটি আসলে কথা বলতে পারিনি, তারা কথা বলতে দেয়নি, কারণ তারা রাজনৈতিকভাবে ব্যর্থ। তারা নিজেরাও সেটা বুঝতো মাননীয় স্পিকার। তারা বুঝতো যে আমার মতো সুমাইয়াকে তারা কথা বলতে দিলে তারা ক্ষমতায় 1 মিনিট টিকতে পারবে না। জনগণ মাননীয় স্পিকার, তারা জনগণের সাথে সম্পূর্ণরূপে যখন সম্পৃক্ততা বিচ্ছিন্ন করেছে তখনই কিন্তু তাদের সেই রাজনৈতিক পরাজয়টি পরিলক্ষিত হয়েছে। মনে করুন, যখন এই রাজনৈতিক পরাজয়টি হলো, তার মানে আজকে কিন্তু প্রধানমন্ত্রী বলেই গেছেন যে রাজনৈতিক পরাজয় মানে অবৈধ ক্ষমতা থেকে সরে যাওয়া, অবৈধ ক্ষমতা হারানো। তার মানে আমরা তাকে প্রশ্ন করেছিলাম যে আপনাকে প্রমাণ করতে হবে যে রাজনৈতিক ক্ষমতা তারা হারায়নি বা রাজনৈতিকভাবে পরাজয় হয়নি। তারা এটি প্রমাণ করে দিয়ে যেতে পারেননি মাননীয় স্পিকার এখন পর্যন্ত। কারণ মাননীয় স্পিকার, তারা নিজেরাও জানেন যে আওয়ামী লীগ সরকারের সবচাইতে বেশি সেই রাজনৈতিক পরাজয়টিই হয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। এবার আমরা বক্তব্য শুনবো আমাদের আজকের ছায়া সংসদের মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা এইচ.এম. মেহরাব হাসানের কাছ থেকে তার সর্বশেষ বক্তব্য, ওয়াইন্ড আপ সেশনের বক্তব্য। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমাদের সেই এক দফায় হয়তো আজকে আমাদের বিরোধী দলের নেতাকর্মীরা বা বন্ধুরা ছিলেন না, সে কারণে হয়তো আজকে সামাজিক যে আমাদের উজ্জ্বল যে আকাঙ্ক্ষাটা ছিল তারা সেটা আজকে এই বিতর্কে প্রতীয়মানই করতে পারেনি। আজকে যখন আমরা শুরু থেকেই বলছিলাম যে এই হত্যাকাণ্ডের দায়ে আজকে সেই জায়গায় শুধুমাত্র ছাত্র ছিল না, ছাত্র জনতা ছিল, সেই জায়গায় আজকে তারা সমগ্র দল দেখানোর চেষ্টা করেছে 2012 কিংবা 2009 অথবা হেফাজতে ইসলামের সেই রক্তক্ষয়ী মানুষ মারা। আপনাকে বুঝতে হবে যে সেই সময় আওয়ামী লীগই সেগুলাকে হচ্ছে সাম্প্রদায়িকতা বিবেচনা করে, জঙ্গি বিবেচনা করে তখন জিনিসগুলোকে ধামাচাপা দিয়েছে এবং মানুষজন তাদের সেই একনায়কতন্ত্রের ভয় কিছুই করতে পারেনি। কিন্তু জুলাইয়ের বিপ্লব কিন্তু সম্পূর্ণই ভিন্ন। এই জায়গাটায় আজকে বিরোধী দল একদমই কথা বলছে না। দ্বিতীয়ত, আজকে যদি এই জায়গাটা আরেকটু স্পষ্ট করতে চাই, আজকে একটু খেয়াল করে দেখেন যে বিএনপি কিন্তু আজ থেকে 15 বছর আগে কি রাজনৈতিক পরাজিত ছিল না যদি তাদের ভাষায় চিন্তা করি? কেননা তারা তো আসলে দলে ছিল না, কিন্তু তাদেরকে কি এরকম হয়েছে যে রাস্তায় বের হলে তাদের জুতা নিক্ষেপ খেতে হয়েছে? আজকে কি এমন হয়েছে যে তাদেরকে সমর্থন দেওয়ার মতো কোনো জায়গা তৈরি ছিল না? না, তাদেরকে একনায়কতন্ত্রের ভারে দাবা চাপা করা হয়েছিল, কিন্তু তারা কখনো সামাজিকভাবে বঞ্চিত ছিল না। এই জায়গাটাই আজকে বুঝতে হবে। আজকে শুরু থেকেই বারবার এই ব্যাপারটাই ক্লিয়ার করার চেষ্টা করছিলাম যে যখন তারা গুলির পর গুলি করছে, তারা আমার কারফিউ দিচ্ছে, তারা আজকে যত ধরনের সুবিধা নিয়ে মানুষকে হত্যা করতে পারে চেষ্টা করছে, ঠিক সেই পর্যায়ে ছাত্র থেকে জনতা, জনতা থেকে মা বাবা দাদা দাদি সবাই আজকে রাস্তায় নেমেছে। কে কোন বয়সের, কে কোন ধর্মের, সেই ব্যাপারটাকেই এখানে আলোকপাত করেনি। এবং তাদের আরেকটি বিষয় স্পষ্ট করতে চাই, আজকে যে আপনারা পরাজয় বলছেন, আজকে পৃথিবীর বিশ্বে দেখান যে পরাজয়ের পর একটা প্রধানমন্ত্রীকে সেফ এক্সিট কেন নিতে হয়, আজকে সে পলাতে কেন হয়? সে তো দেশেই থাকতে পারতো। এই সৎ সাহসটুকু আজকে আওয়ামী লীগের নেই কেন? কারণ তারা জানে যে আজকে যেই সামাজিক ভয়াবহতা আজকে দেখিয়েছে, সেখানে আজকে তারা এই দেশেই টিকে থাকতে পারবে না। এই যে টিকে থাকার ব্যাপারটা, এই জায়গাটাই আজকে জুলাইয়ের এই গণ অভ্যুত্থান এবং সেইখানকায় আমরা জিনিসটা স্পষ্ট করতে চাচ্ছি। আজকে আমরা সামাজিক পরাজয়কে এবং পরাজয় সারা জীবন আওয়ামী লীগকে বহন করতে হবে। ধন্যবাদ স্পিকার, ধন্যবাদ সকলকে। যুক্তির আকাশে প্রতিবাদী সূর্য, তুমি চাই তুমি মুগ্ধ, এই স্লোগানে আমরা জুলাই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সরকার রাজনৈতিকভাবে না সামাজিকভাবে পরাজিত হয়েছে সেই বিষয় নিয়ে এই ছায়া সংসদে কথা বলছিলাম। আমরা দেখেছি 5ই আগস্টের ছাত্র জনতার গণবিপ্লবের পর ফ্যাসিস্ট সরকারের যিনি সাবেক প্রধানমন্ত্রী, পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা
দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন এবং তিনি পালিয়ে যাবার পরও কিন্তু বাংলাদেশে যে হত্যাযজ্ঞের যে কালো ইতিহাস তিনি রচনা করেছেন, এটি মনে করি বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এই শেখ হাসিনার এই হত্যাযজ্ঞের কালো দাগ বাংলাদেশ থেকে কেউ কোনোদিন মুছতে পারবে না। এই রক্তের দাগ কেউ বাংলাদেশ থেকে মুছতে পারবে না। এই 2000 শহীদদের যে স্মৃতিস্তম্ভ তৈরি হবে, সেই স্মৃতিস্তম্ভের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ বাড়তেই থাকবে এবং পতিত সরকারের প্রতি মানুষের ঘৃণা আরও বেশি জন্মাতেই থাকবে। শেখ হাসিনা তার পরিবার পরিজন যখন চলে যায় গণহত্যা চালিয়ে, তারপর থেকে কিন্তু আওয়ামী লীগ একটা ছন্ন ছাড়া দল হিসাবে পরিণত হয়েছে। আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ হয়তো জেলে আছে, কেউ হয়তো পালিয়ে গিয়েছে, কেউ হয়তো কোথাও আত্মীয় স্বজনের বাসায়, গ্রামে গঞ্জে শহরে কোথাও না কোথাও লুকিয়ে রয়েছে। এই যে ছন্ন ছাড়া দলটি আসলে রাজনৈতিকভাবে পুনর্বাসিত হতে পারবে, নাকি সামাজিকভাবে পুনর্বাসিত হতে পারবে, নাকি রাজনৈতিকভাবে বা সামাজিকভাবে পুনর্বাসিত হবার ক্ষেত্রে জনগণ একটা বাধা তৈরি করবে, সেটি কিন্তু এখন সকলের কাছে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমরা মনে করি যে আওয়ামী লীগ সামাজিক, রাজনৈতিক, জাতীয় এবং আন্তর্জাতিক সর্বক্ষেত্রেই কিন্তু তারা পরাজয় বরণ করেছে, তারা ক্ষতির মুখোমুখি হয়েছে। তাদের সামাজিক বিপর্যয় করেছে, তাদের রাজনৈতিক বিপর্যয় করেছে, আন্তর্জাতিকভাবে সামাজিক যে আন্তর্জাতিকভাবে যে অসম্মান হবার কথা, সে অসম্মান হয়েছে। কারণ জুলাই বিপ্লবে যখন আমরা আবু সাইদকে দেখি, যখন বুক পেতে তিনি গুলিটাকে নিজের বুকে যখন ধারণ করে, এই ছবি যখন সারা বিশ্বে প্রচারিত হয়, যখন আমরা দেখি যারা ট্যাঙ্ক থেকে একজন আমাদের শহীদকে ফেলে দেওয়া হয়, তখন কিন্তু আমার কাছে মনে হয় যে আন্তর্জাতিকভাবেও কিন্তু এই আওয়ামী লীগ সরকার ঘৃণিত হয়েছে। আমরা কি দেখতে পাচ্ছি এখন? আপনি স্কুল, কলেজ, মাদ্রাসা, বাজার কমিটি, কোথাও কিন্তু আওয়ামী লীগের কোনো নেতাকর্মীরা নাই। হয়তোবা তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, আবার অটোমেটিকলি যারা বাজার কমিটির সভাপতি ছিলেন, সেক্রেটারি ছিলেন, মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি ছিলেন, তারা নিজেরা পালিয়ে গেছেন। আমরা বাইতুল মোকাররমের মসজিদের খতিব সাহেবকে কেউ তাকে কোনো বাধা দেয়নি, তিনি কিন্তু নিজের ইচ্ছায় পালিয়ে গিয়েছেন, তিনি কিন্তু আর ফিরে আসেননি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেক সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দেখেছি অজ্ঞাতনামা স্থান থেকে তারা পদত্যাগ করেছেন, তাদেরকেও কিন্তু আমরা সেভাবে খুঁজে পাইনি। আমরা পুলিশ কর্মকর্তাদেরকে পেপারে নোটিশ করে বলা হয়েছে আপনারা আপনাদের কর্মস্থলে যোগদান করেন, তারা কিন্তু সেই কর্মস্থলে যোগদান করেনি। তার কারণ আমরা মনে করতে পারি যে আওয়ামী লীগ সরকারের সেই দোষ হিসাবে যারা এই জনগণের উপর অকাতরে গুলি চালিয়েছে, যারা স্নাইপার দিয়ে গুলি চালিয়েছে, যারা শিশু হত্যা করেছে, যারা আবাল বৃদ্ধ বনিতা মানুষকে হত্যা করেছে, সে হত্যাকারীর সেই ফ্যাসিস্ট হিসাবে যারা দোষী হিসাবে ছিলেন, তারা প্রত্যেকেই কিন্তু নিজেই কিন্তু এই ভয়ের চোটে সামাজিক অপরাধের কারণের জন্য, রাজনৈতিকভাবে তারা আবার ক্ষতিগ্রস্ত হয় কিনা সে অপরাধের কারণের জন্য তারা কিন্তু এখান থেকে পালিয়ে গিয়েছে। শুধু যে এই জুলাই হত্যাকাণ্ডের কথাই বলবো, গত 15 বছরে আওয়ামী লীগ সরকার গুম, খুন, বিনা বিচারে বাংলাদেশের জনগণের উপর যে জুলুম করেছে, আজকে বিএনপি বলি, জামায়াতে ইসলাম বলি, বাম সংগঠনগুলো বলি, যারা ভিন্ন মতের দল ছিল, তাদের উপর যে নিপীড়ন করেছে, যে হামলা করেছে, যে লক্ষ লক্ষ মামলা করেছে, যে গ্রেপ্তার করেছে, আজকে বিরোধী মতের লোকেরাই গত 15 বছরে যেভাবে তারা গ্রামে গঞ্জে থাকতে পারতো না, কবরস্থানে গিয়ে ঘুমিয়েছে, বাগানে গিয়ে ঘুমিয়েছে, ধান খেতে গিয়ে ঘুমিয়েছে, সেই চিত্র কিন্তু আমরা কিন্তু মনে করি এই জুলাই হত্যার মাধ্যমে একটা গণবিপ্লবে একটা বিস্ফোরণ হয়েছে। সেই বিস্ফোরণের কারণের জন্যই কিন্তু আমরা পতিত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে দেখেছি। শেখ হাসিনা পালানোর পর আমরা কি দেখতে পাচ্ছি? এত বড় একটা ক্ষমতাধর ব্যক্তি হিসাবে তিনি নিজেকে দাবি করতেন, বলতেন শেখ হাসিনা পালাতে জানে না। তিনি যখন পালিয়ে গেলেন, তার পাশে কিন্তু এখন তার দলের কেউই কিন্তু এখন দাঁড়াচ্ছে না, না ব্যবসায়ীরা দাঁড়াচ্ছে না, না কোনো নেতা দাঁড়াচ্ছে না, কোনো সামাজিক নেতৃবৃন্দরা দাঁড়াচ্ছে না। আমরা জুলাই বিপ্লবের যখন আমরা দেখেছি, তার কয়েকদিন আগেই কিন্তু অনেক ব্যবসায়ী বলেছে আমরা আপনাদের সাথেই থাকবো, আমি প্রথমবার আপনাকে ভালোবাসি, দ্বিতীয়বার ভালোবাসি, সারা জীবন ভালোবাসি। কিন্তু কই সেই ভালোবাসার লোকেরাই কিন্তু এখন আর শেখ হাসিনার পাশে নাই। শেখ হাসিনা পালিয়ে যাবার পরে তার পাশে দাঁড়াবার মতো এখন আর কোনো শক্তিকে, কোনো দলকে, কোনো ব্যক্তিকে, কোনো ব্যবসায়ীকে আমরা এখন তার পাশে এখন দেখতে পাচ্ছি না। তারা এখন এই হত্যা জড়িত তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। এবং জুলাই বিপ্লবের শহীদরা মহানায়কের ভূমিকায় বাংলাদেশের সারা জীবন তাদের নাম স্বর্ণাক্ষরে লিখে থাকবে। আমি সেলিউট জানাতে চাই আমাদের সেই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে সেই শহীদদেরকে। আমি আরেকটা কথা বলতে চাই, বিগত 3টি নির্বাচনের শপথ ভঙ্গ করে যে নির্বাচন কমিশনাররা, যে পুলিং এজেন্টরা, যে এসপিডিসিরা বাংলাদেশের নির্বাচনকে কলুষিত করেছিল, যারা দিনের ভোট রাতে করেছে, যারা ব্যালট বাক্স ভর্তি করে রেখেছে, যারা আমি আর ডামি নির্বাচন করেছে, আমরা কিন্তু শুধুমাত্র জুলাই বিপ্লবের হত্যাকাণ্ডের বিচার নিয়ে বসে থাকলে হবে না। আমাদের কিন্তু ভাবতে হবে বিচারপতি খায়রুল হক যেভাবে বাংলাদেশের সংবিধানের যে ব্যবস্থা ছিল সে ব্যবস্থা ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারকে
রায়ের মাধ্যমে জালিয়াতি করেছে তাদেরও কিন্তু বিচার হওয়ার জন্য আমরা এখন দাবি করতে চাই। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বেগম খালেদা জিয়াকে কীভাবে আটকে রেখে তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছিল, তার চিকিৎসার জন্য তাকে বিদেশ যেতে দেওয়া হয়নি। বিএনপি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়াকে কীভাবে দেশ থেকে দেশান্তরী করা হয়েছিল, তার বক্তব্য বন্ধ করে দেবার জন্য আদালতকে তারা ব্যবহার করেছিল। এই সকল কিছু কিন্তু এখন আমাদের সকলেরই কিন্তু মনে থাকবার কথা। আমরা এখন যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আসলে মানুষ কি আওয়ামী লীগকে দেখতে চায় কিনা, তারা কি রাজনৈতিক দল হিসেবে দেখতে চায় নাকি সামাজিকভাবে তারা দেখতে চায়, আগামী জাতীয় নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে কিনা, তারা অংশগ্রহণ করতে চায় কিনা, তারা কি বাংলাদেশে কোনো সমাবেশ করতে পারবে কিনা, কোনো আলাপ আলোচনায় তারা বসতে পারবে কিনা, সেটি কিন্তু মানুষের মধ্যে একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যেটি দেখা যাচ্ছে এত অপরাধবোধ আওয়ামী লীগের মধ্যে কাজ করছে, তারা কিন্তু আসলে সামাজিকভাবেই বলি রাজনৈতিকভাবেই বলি আগামী কত বছর পরে তারা দাঁড়াতে পারবে সেটি কিন্তু এখন একটা সময়ের অপেক্ষা। আমাদের দেখতে হবে আসলে এই আওয়ামী লীগ কি আবার পুনরায় পুনর্গঠিত হতে পারবে কিনা, বা যদি পুনর্গঠিত হতে পারেও কাদের নিয়ে পুনর্গঠিত হবে, তারা কি নতুন নেতৃত্ব নিয়ে পুনর্গঠিত হবে নাকি না যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের নিয়ে পুনর্গঠিত হবে, সেটি কিন্তু আওয়ামী লীগকে এখন ভীষণভাবে বিবেচনা রাখতে হবে। নিশ্চয়ই আজকে যারা সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, আমাদের মনে আছে সে আওয়ামী লীগ সরকারের কথা, কিভাবে 57 জন চৌকস অফিসারকে বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে তারা খুন করেছিল, কিভাবে 5ই মে শাপলা চত্বরে ছোট্ট ছোট্ট নাবালক শিশুদেরকে সেখানে হত্যা করা হয়েছিল, কিভাবে 7 খুনের মাধ্যমে একজন আওয়ামী লীগ নেতার মেয়ের জামাই সাবেক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ 7 জন মানুষকে হত্যা করেছিল। আজকে দল মত নির্বিশেষে ছাত্র বলি রাজনৈতিক দল বলি আপনারা ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা ঐক্যবদ্ধ থেকে একটা জাতীয় নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার রাষ্ট্র ক্ষমতা আসার মাধ্যমে আমরা সর্বপ্রথমে প্রত্যাশা করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে এই জুলাই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তাদের বিচার কার্যক্রম শুরু হয়েছে, যত দ্রুত এদের বিচার করা সম্ভব হবে ততই কিন্তু শহীদদের আত্মা শান্তি পাবে। আমি আবারও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করছি। আমি এই পর্যায়ে আহ্বান করছি আমাদের আজকের এই ছায়া সংসদের সম্মানিত প্রধান অতিথি, সমাজ বিশ্লেষক, রাষ্ট্রচিন্তক, বিশিষ্ট বুদ্ধিজীবী, আমাদের আজকের প্রধান অতিথি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক স্যার রয়েছেন আমাদের সাথে। আমি সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক স্যারকে এই পর্যায়ে আজকের আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ, তারা কি রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে না সামাজিকভাবে পরাজিত হয়েছে, এই বিষয়ে তার বক্তব্য প্রদান করবার জন্য অনুরোধ করছি। আওয়ামী লীগ একটানা 15 বছর দেশ শাসন করেছে এবং তাতে কোনো কোনো দিক দিয়ে উন্নতি প্রদর্শন করলেও মানুষের জীবনযাত্রা স্বাভাবিক ছিল না। নানাভাবে যারাই মত প্রকাশ করেছেন এবং আওয়ামী লীগ এর সমর্থক নন, কোনো ভিন্ন মত প্রকাশ করেন, সাধারণত ব্যাপকভাবে তাদেরকে কারাগারে বন্দী করা হয়। তাছাড়াও নানা রকম টর্চার সেল, অর্থাৎ মানুষকে কষ্ট দেওয়া, নির্যাতন করার ব্যবস্থা রেখেছে এবং তাতে এই গুম হত্যা এটা অনেক বেশি হয়েছে। যাদেরকে গুম করা হয়েছে ওই সরকারের জ্ঞাতসারে, অবশ্যই প্রধানমন্ত্রীর জ্ঞাতসারে এগুলো করা হয়েছে। অনেকে লেখেন সাংবাদিক যে এটা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তক্রমেই করা হয়েছে। তো সিদ্ধান্তক্রমে করা হলে তো অপরাধ বেশি, আর সিদ্ধান্ত ওইভাবে না নিয়ে যদি সরকারি দল এসব করে এবং প্রধানমন্ত্রী যারা লেজিসলেটিভ অ্যাসেম্বলির বা আইনসভার সদস্য তারা যদি সেটাকে মেনে নেন, সহ্য করেন, কোনোভাবেই আইনসভায়ও এই নিয়ে আলোচনা না হয়, তখন সেখানে গণতন্ত্র তো অনেক দূরের কথা। প্রকৃতপক্ষে জাতীয় জীবনের যে বিরাট বিরাট উন্নতির সম্ভাবনা দেখা দেয় সেগুলো ব্যর্থ হয়ে যায়। এই যে মানুষকে গুম করে হত্যা করা হয়েছে, গুম করে নিয়ে নানান জায়গায় একটা টর্চার সেল, নির্যাতন কেন্দ্রে রাখা হয়েছে, আয়নাঘর ইত্যাদি বলা হয়েছে, এই বিষয়গুলো তো পত্রপত্রিকায় প্রকাশিত হয়নি এর আগে। যদি প্রকাশিত হতো বিক্ষোভ আরও ভয়াবহ, আরও ভয়ঙ্কর হতো। মানুষ নিজের স্বার্থ দেখে, কিন্তু যখন কাছাকাছি চারপাশের অন্য লোকদের প্রতিও কোনো রকমের বড় অপরাধ কেউ করেন, বিশেষ করে সরকারের দিক থেকে যদি এই অন্যায় করা হয়, তাহলে মানুষ বিক্ষুব্ধ হয় এবং এটা কোনো ক্রমেই আমাদের জাতির মধ্যে কল্যাণকর নয়। এইভাবে আমাদের উপলব্ধি করতে হবে। যাই হোক, আজকে বিতর্কে অংশগ্রহণ করে আসলে আওয়ামী লীগ তো রাজনৈতিকভাবেও পরাজিত হয়েছে, সামাজিকভাবেও পরাজিত হয়েছে। কোন দিক দিয়ে বেশি পরাজিত হয়েছে সেটা বিচারের বিষয়। এখানে যেভাবে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে নিজের প্রধানমন্ত্রিত্ব ত্যাগ করে
বাইরে চলে গেলেন, এটা তো অত্যন্ত দুঃখজনক ঘটনা। কেবল শেখ হাসিনার বা আওয়ামী লীগের নয়, গোটা জনসাধারণের। আমাদের জাতীয় রাজনীতি যে মানে পতনশীল, উন্নতির দিকে না গিয়ে ক্রমাগত কেবল নিচের দিকে যাচ্ছে, তারই একটা অত্যন্ত বড় প্রমাণ শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে বিদেশে চলে যাওয়া। আওয়ামী লীগের রাজনীতি একেবারে দূষিত হয়ে গেছিল, রাজনীতির যা উদ্দেশ্য সেটা ছিল না। সেই কারণে শেষ পর্যন্ত শেখ হাসিনাকে এইভাবে পালিয়ে যেতে হলো। আমাদের যারা মহান নেতা হিসেবে আমরা বলি, তার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আছেন, কিন্তু তিনিও তো মর্মান্তিক মৃত্যুর সম্মুখীন হয়েছেন। তার নিজ বাসভূমে যারা ছিলেন তারা সবাই নিহত হয়েছেন। এই গেট কিপার থেকে আরম্ভ করে আরও যে কিছু লোক ছিলেন বেয়ারার হিসেবে, তাদেরকেও হত্যা করা হয়েছে। আর শেখ সাহেবের এবং তার আত্মীয় স্বজন, তার ছেলেরা যারা ছিল বাড়িতে, সবাইকে হত্যা করা হয়েছে। অতীতের অভিজ্ঞতা স্মরণ করে জনগণের প্রতি, মানুষের প্রতি তারা যদি যথার্থ আচরণ করতেন, ব্যবহার করতেন, তাহলে তো এরকম মর্মান্তিক পরিণতি হতো না। আমাদের জাতীয় জীবনে রাজনৈতিক দুর্বলতাই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। শেখ মুজিবকে মুক্তিযুদ্ধে নেওয়ার জন্য তাজউদ্দিন আহমদ, ব্যারিস্টার কামাল হোসেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম, এই তিনজন যথাসাধ্য চেষ্টা করেছেন। আর ১ মার্চের পরে প্রতিদিনই শেখ সাহেবের বাড়িতে সবসময় ৫০ জনের মতো লোক উপস্থিত থাক, কী হবে, কি করতে হবে, এবং এমন ভয়াবহ ঘটনা চলছে। তো এই কী হবে জানার জন্য শেখ সাহেবের বাসায় প্রতিদিনই ৪০-৫০ জন লোক থাকতেন। তো শেখ সাহেবকে অনুরোধ করা হলো যে আপনি অন্তত আজকের রাতটা নিজের বাসায় না থেকে অন্যত্র থেকে আত্মরক্ষা করেন, মিলিটারিরা ধরে নিয়ে যাবে, এটা আমরা ঠিক মনে করি না। শেখ মুজিব কোনোভাবেই রাজি হননি নিজের ঘর ছেড়ে যেতে। শেখ সাহেবের সঙ্গে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের টেলিফোন যোগাযোগ একরকম ছিল। ইয়াহিয়া খানও কখনো কখনো তাকে টেলিফোন করেছেন, কোনো প্রয়োজনে শেখ মুজিবও করেছেন। এখানে একেএম আহসান নামে একজন কি বলে ওই গভর্নর ছিলেন তখনকার পাকিস্তানের, পূর্ব পাকিস্তানের গভর্নর। এই আহসান সাহেবও শেখ সাহেবকে ঘন ঘন টেলিফোন করতেন এবং বলতেন, পাকিস্তানটা তো আপনারাই সৃষ্টি করেছিলেন সংগ্রাম করে, পাকিস্তানটাকে রক্ষা করবেন, এটা আশা করি। কিন্তু এই পাকিস্তানটাকে রক্ষা করবেন এইসবের কোনো জবাব তিনি দেননি, এবং এত অনুরোধ সত্ত্বেও তিনি যাননি ওই বাড়ি ছেড়ে আত্মরক্ষার জন্য। তার ফলে রাত ১৫-১২টার দিকে শেখ সাহেবকে ধরে মিলিটারিরা একেবারে ইসলামাবাদ নিয়ে গেছেন বিশেষ বিমানে। ৭৪ সালে একটা বড় দুর্ভিক্ষ হয়েছিল। ৭৪ সালের যে দুর্ভিক্ষ হয়েছিল সেইটা স্বীকার করা, এবং সেই দুর্ভিক্ষে যে খুব বড় সংখ্যক মানুষ মারা গেছে, এটাও সত্য কথা। আমি দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ দিকের যে মেইন গেট, এখান থেকে নিউ মার্কেট পর্যন্ত গেলে প্রতিদিন ১০ জন, ১৫ জন, ২০ জন লোকের লাশ দেখেছি। এই দুর্ভিক্ষের ঘটনাগুলি এটাও বিচার করতে গেলে শেষ পর্যন্ত সরকারকেই দায়ী করতে হবে, মুজিব সরকার। ছাত্র জনতার বিপ্লবে জুলাই আগস্ট হত্যার প্রধান দায় কার? এর জন্য সরকার দায়ী, এবং মানে সরকার প্রধান হিসেবে অবশ্যই প্রধানমন্ত্রী দায়ী। যে কথাটা আগে বলছিলাম, যে এটার সমাধান তো প্রধানমন্ত্রী নিজেই করে ফেলতে পারতেন, এবং পার্লামেন্টে দিয়ে সেটা পরে সম্মতি নিলে চলতো, মন্ত্রী পরিষদের দরকার দিয়ে সবাই। কিন্তু সেই কাজটা না করে যেভাবে তিনি সব বিলুপ্ত করে দিলেন, তার ফলে আন্দোলন আরও জোরদার হলো যে আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা অর্জন, এর পেছনে শেরে বাংলার ভূমিকা ছিল, তিনি মারা গিয়েছেন। এর পেছনে মৌলানা ভাসানীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তিনিও মারা গেছেন। তারপরে বঙ্গবন্ধু, তাজউদ্দিন, এদের কারো নাম উল্লেখ না করে কেবল বঙ্গবন্ধু সবটা করেছেন, এটা তো মানে বড় রকমের ইতিহাস বিকৃতি, বড় রকমের মিথ্যাচার, বড় রকমের ভুল। এই বলে পাপে বাপেরেও ছাড়ে না। তো এই বাস্তবতায় আমরা মনে করি এটা রাজনৈতিক সমাধানের বিষয়। রাজনৈতিকভাবে আলাপ আলোচনার জন্য আপনারা কি বলে মীমাংসা করেন। বড় রকমের অন্যায় যখন চলতে থাকে তখন পুলিশ বাহিনী, সেনাবাহিনী তারাও রাষ্ট্রপ্রধানকে বলেন, তাহলে তো আমি বলবো তাদের এটা একটা শুভবুদ্ধির পরিচয়। ওকে,
আমরা ফলাফল পেয়ে গিয়েছি, দুটি দল অংশগ্রহণ করেছে। জুলাই হত্যার দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়ের চেয়ে সামাজিক পরাজয় বেশি হয়েছে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। প্রস্তাবের পক্ষ দল হা বলুন। যারা প্রস্তাবের পক্ষে আছে হা বলুন। আর যারা প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন। এই সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়েছে। যেহেতু এই ছায়া সংসদে প্রস্তাবটি গৃহীত হয়েছে, সে কারণে বলতে হচ্ছে আজকের ছায়া সংসদে হাজা যুক্ত হয়েছে, হাজা যুক্ত হয়েছে এবং হাজা যুক্ত হয়েছে। হাজা যুক্তর কারণে আমরা আমাদের প্রতিযোগিতার সরকারি দল বিজিএমই ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজিকে আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী বলে ঘোষণা করছি। অভিনন্দন রইল বিজিএমই ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজিকে। আরও বেশি অভিনন্দন জানাই বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজিকে, যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আজকের এই ছায়া সংসদকে প্রাণবন্ত করেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে আমাদের আজকের এই ছায়া সংসদ দেখলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী আয়োজন দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই ছায়া সংসদ এখানেই শেষ করছি।